আসসালামু আলাইকুম এভরিওয়ান। নিশ্চিত বিশ্ববিদ্যালয়ের ভেক্টর চ্যাপ্টারে আজকে সবাইকে স্বাগতম। প্রথম প্রশ্নটা কি বলছে খেয়াল করি। দুইয়ের অধিক ভেক্টরের লব্ধি সামান্তরিকের সূত্রের সাহায্যে নির্ণয় করা যায় কি? অ্যান্সার কি হবে বলতো? প্রথম লাইনে হ্যাঁ যায়। কিভাবে যায়? আমি তোমাদেরকে এখানে প্রত্যেকটা প্রশ্ন কনসেপ্ট সহকারে পড়াবো। তোমরা যখন কনসেপ্টটা পারবা তখন কি হবে, অ্যান্সার করতে পারবা। তোমরা যদি কনসেপ্টটা বুঝো যে এই কোশ্চেনের অ্যান্সারটা এভাবে এভাবে আসছে, এই কোশ্চেনের অ্যান্সারটা এভাবে এভাবে আসছে, তো সেটা যদি তোমরা বুঝতে পারো, মানে মেইন জিনিসটা যদি বুঝতে পারো, তাহলে তখন কি হবে, এক্সামে যে বাংলা কথাগুলো আছে সেগুলো লিখতে পারবা। সেজন্য আমি তোমাদেরকে শুধু কনসেপ্টের উপর বেশি জোর দিব। তোমরা কনসেপ্টটা বুঝো, বাকিটা এভাবে লিখতে পারবা। আচ্ছা কি বলছে দেখি আমরা। দুইয়ের অধিক ভেক্টরের লব্ধি সামান্তরিকের সূত্রের সাহায্যে নির্ণয় করা যায় কি? হ্যাঁ যায়। কিভাবে? ধরি আমরা ভেক্টর, একটা ভেক্টর আছে এ ভেক্টর, আরেকটা ভেক্টর আছে বি ভেক্টর, অন্য একটা ভেক্টর আছে সি ভেক্টর। এখন সামান্তরিক সূত্রের সাহায্যে নির্ণয় করার জন্য কি করতে হবে? প্রথমে এ ভেক্টর এবং বি ভেক্টরের লব্ধি নির্ণয় করি। তো এটাকে যখন আমরা সামান্তরিক আঁকবো এভাবে, তখন এই দুইটা লব্ধি কোনটা হবে? এই বরাবর আর, তাই না? এ ভেক্টর এবং বি ভেক্টরের লব্ধি সামান্তরিকের সাহায্যে নির্ণয় করে আর ভেক্টরটি পাওয়া গেল। তারপর এটা আছে কি তোমার সি ভেক্টর, এই বরাবর আছে কি আর ভেক্টর, এই বরাবর সি ভেক্টর, এই বরাবর আর ভেক্টর। তাহলে সি এবং আর এর লব্ধি যদি বের করি, এটার লব্ধি কি বরাবর হবে বলতো? এই বরাবর হবে না? বাঁকা হইতেছে কেন? তা বুঝে নে, এই বরাবর হবে না। তার মানে কি, আমাদের ফাইনাল লব্ধিটা এটাই, আর প্রাইম। ঠিক আছে, বুঝতে পারছি সবাই? দুইয়ের অধিক ভেক্টরের লব্ধি সামান্তরিক সূত্রের সাহায্যে নির্ণয় করার জন্য প্রথম কি করব? দুইটা ভেক্টরের মধ্যে লব্ধি নির্ণয় করব, তারপর সেই লব্ধিটা এবং 3 নাম্বার ভেক্টরটার লব্ধি বের করব। সেটাই কি আমাদের একদম ফাইনাল লব্ধি। এই কথাগুলো কি প্রথমে চিত্রগুলো আঁকবো, তারপর কিছু বাংলা কথার মাধ্যমে প্রেজেন্টেশন করব, তাহলে কি পাবো? 2-এ 2। তারপর প্রশ্নে যাই আমরা। স্রোতের সাথে আড়াআড়ি ভাবে নদী পাড়ি দিতে নৌকা কিভাবে চালাতে হবে? স্রোতের সাথে আড়াআড়ি ভাবে কিভাবে পাড়ি দিতে হয়, চিত্রটা যদি আমরা একটু আঁকি, তো এই বরাবর যদি হয় স্রোতের বেগ ইউ, তো আমাদের ফাইনাল রেজাল্ট কি হবে? আমরা এই বরাবর পাড়ি দিব। আমরা এমন ভাবে পাড়ি দিব যেন আমরা এই পার থেকে যাত্রা শুরু করি এবং একদম শেষে এই বরাবর গিয়ে পৌঁছাই। তো আমরা যদি একটু কোণ করে রওনা দেই, ধরি কোনটা হচ্ছে আলফা কোণ, আলফা কোণ করে রওনা দেই, তাহলে কি হবে বলতো? নৌকার বেগ যদি হয় ভি ভেক্টর, স্রোতের টানে, স্রোত তো এই পাশে যাচ্ছে, তো তুমি নৌকা ছাড়ছো এই পাশে, তো স্রোতের টানে নৌকাটা কি হবে? সোজা বরাবর চলে যাবে। তো কোন কোণে যখন আমরা নৌকাটাকে চালাবো, তখন নৌকাটা আড়াআড়ি ভাবে পাড়ি দিবে, সেটা আমরা বের করবো। করি, আমরা কি জানি ভেক্টরের দিক নির্ণয় সূত্র থেকে টেন থিটা ইকুয়াল টু, যার সাথে অ্যাঙ্গেল থাকবে সে নিচে সিঙ্গেল থাকবে। তো নিচে থাকবে ইউ প্লাস বি কজ আলফা, আর উপরে কি থাকবে? বি সাইন আলফা। থিটার ভ্যালু কত বলতো? 90 ডিগ্রি না? ইউর সাথে থিটার ভ্যালু কত? 90 ডিগ্রি। তাহলে 1090 ইকুয়াল টু থাকবে এটাই। 1090 এর ভ্যালু কত? 1/0 ইকুয়াল টু বি সাইন আলফা ডিভাইডেড বাই ইউ প্লাস বি কজ আলফা। তারপর যদি আর গুণন করি তাহলে কি হয়? ইউ প্লাস বি কজ আলফা ইকুয়াল টু 0, আর গুণন করছি। তারপর বি কজ আলফা ইকুয়াল টু মাইনাস ইউ। তাহলে মানে একদম ফাইনালি আলফার ভ্যালু আসে হচ্ছে কজ ইনভার্স 1 মাইনাস ইউ ডিভাইডেড বাই বি। ইউ হচ্ছে কি স্রোতের বেগ এবং বি হচ্ছে কি নৌকার বেগ। বুঝতে পারছি? তাহলে এই কোণে যদি আমরা রওনা দিই নৌকাটাকে, তাহলে কি হবে? নৌকাটা আড়াআড়ি ভাবে নদী পাড়ি দিবে।
কনসেপ্ট ক্লিয়ার সবার? তারপর একটি বিপ্রতীপ ভেক্টরকে সমরেখা ভেক্টর বলা যাবে কি? প্রথমে আমাদের জানতে হবে বিপ্রতীপ ভেক্টর কি, সমরেখা ভেক্টর কি। প্রথমে সমরেখা ভেক্টর জানি। সমরেখ যখন দুইটা ভেক্টর একই সমান্তরালে অবস্থান করে, অর্থাৎ দুইটা ভেক্টর, এই ভেক্টরটা যদি হয় এ, এই ভেক্টরটা যদি হয় বি, এবং এদের মধ্যবর্তী কোণ আলফা যদি হয় 0 ডিগ্রি, অর্থাৎ ভেক্টর দুইটা যদি সমান্তরালে থাকে, তখন তাদেরকে বলা হয় সমরেখা ভেক্টর। একটা মান বড় ছোট হইতে পারে, সেটা সমস্যা না, কিন্তু কি হইতে হবে, শর্ত কি হবে, মেইন দুইটা ভেক্টর সমান্তরালে থাকবে, দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি হবে। এটা গেল। তারপর হচ্ছে কি বিপ্রতীপ ভেক্টর। বিপ্রতীপ ভেক্টরে তোমার দুইটা ভেক্টরের দিক একই হবে, দুইটা ভেক্টরের দিক একই হবে, অর্থাৎ এখানেও কি হবে, দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি হবে। কিন্তু প্রথম ভেক্টরটা যদি হয় মান যদি হয় 5, দ্বিতীয় ভেক্টরটার মান হবে 1/5। প্রথম ভেক্টরটার মান যদি হয় 6, তাহলে সেকেন্ড ভেক্টরটার মান কত হবে, 1/6। বুঝতে পারছি? অর্থাৎ কি হবে, দিক একই থাকবে কিন্তু মানের বেশ কম। এটাও কি একটা সমরেখা ভেক্টর না? বলতো সমরেখা ভেক্টরে কি হয়, এদের মধ্যকার কোণ হয় 0 ডিগ্রি, কিন্তু কি হয়, মান যে কোনো কিছু হতে পারে। বিপ্রতীপ ভেক্টরে কোণ হয় 0 ডিগ্রি এবং মান হয় একটা আরেকটার বিপরীত, অর্থাৎ কি মান যে কোনো কিছু হতে পারে। তার মানে কি একটি বিপ্রতীপ ভেক্টরকে সমরেখা ভেক্টর বলা যাবে। বুঝতে পারছি? তারপরে প্রশ্ন, চারটি ভেক্টরের লব্ধি কখন শূন্য হবে, চিত্রের সাহায্যে ব্যাখ্যা করো। চারটি ভেক্টর, ধরো এই বরাবর একটা ভেক্টর আছে এ, এই বরাবর একটা ভেক্টর আছে সি, এই বরাবর আছে বি, এই বরাবর আছে ডি। এখন চারটা ভেক্টর এর লব্ধি কখন শূন্য হবে, যদি ভেক্টর চারটা এইভাবে ক্রিয়া করে। কি হবে, ভেক্টর চারটা এইভাবে ক্রিয়া করবে, এ এবং সি ভেক্টর একই রেখায় অবস্থান করবে, এ এবং বি ভেক্টর একই রেখায় অবস্থান করবে। কি হবে, প্রথম শর্ত, ভেক্টর একই রেখায় অবস্থান করবে। দ্বিতীয় শর্ত, এ ভেক্টর এবং সি ভেক্টরের মান সমান হবে এবং বি ভেক্টর ও ডি ভেক্টরের মান সমান হবে। 3 নম্বরে, এ ও সি ভেক্টরের মধ্যবর্তী কোণ হবে কত, 180 ডিগ্রি, অর্থাৎ তারা বিপরীতভাবে অবস্থান করবে। এবং বি ভেক্টর ও ডি ভেক্টরের মধ্যবর্তী কোণ হবে 180 ডিগ্রি। এই শর্তগুলো যদি পালন করে তাহলে কি হবে, চারটি ভেক্টরের লব্ধি শূন্য হবে। বুঝতে পারছি সবাই? তারপর প্রশ্ন, ট্রলি ব্যাগের হাতল লম্বা রাখার সুবিধা কি? এটা তোমরা পারো তাই না? বলতো, এটা ধরো একটা ট্রলি ব্যাগ আছে, তো প্রথম ট্রলি ব্যাগের হাতল হচ্ছে এরকম, ঠিক আছে। সেকেন্ডে একটা ট্রলি ব্যাগ আছে, এটা ট্রলি ব্যাগের হাতলটা হচ্ছে কি লম্বা। তাহলে এই ট্রলি ব্যাগের হাতলটা এক্স অক্ষের সাথে থিটা কোণ উৎপন্ন করে এবং এই ট্রলি ব্যাগের হাতলটা এক্স অক্ষের সাথে থিটা প্রাইম কোণ উৎপন্ন করে। এখানে তোমার থিটা প্রাইম থিটা থেকে ছোট হবে। কেন বলতো, কারণ যখন ট্রলি ব্যাগের হাতলটা লম্বা হবে তখন হাতলটা কি হবে, মাটির একদম কাছাকাছি হবে না, ট্রলিটা কি হবে, একদম ঝুঁকা থাকবে না। আর এক্ষেত্রে কি হবে, প্রথম ক্ষেত্রে যখন ছোট হবে তখন ট্রলিটা কি হবে, একটু বাঁকানো অবস্থায় থাকবে, থিটার মান বেশি হবে। কিন্তু যখন ট্রলির হাতল লম্বা হবে তখন ট্রলিটা কি হবে, মাটির সাথে একদম শোয়ানো অবস্থায় থাকবে। তো শোয়ানো অবস্থায় থাকলে কি লাভ হবে, দেখো তুমি যখন ট্রলিটা যখন একটু শোয়ানো অবস্থায় থাকবে, ধরো প্রথমে যদি আমি এটা আঁকি, ট্রলিটা যখন শোয়ানো অবস্থায় থাকবে আর তুমি যখন থিটা প্রাইম কোণে একে টানবা এফ বলে, তখন
ভেক্টরকে যদি আমরা এফ ভেক্টরটাকে যদি আমরা উপাংশে বিভাজন করি, এই বরাবর কি হবে বলতো, এফ কস থিটা প্রাইম, আর এই বরাবর এফ সাইন থিটা প্রাইম। মূলত এই এফ কস থিটা প্রাইম এর জন্য বেগ বেগ সামনে যায়। তুমি যে বলটা প্রয়োগ করতেছো সেই বলের এফ কস থিটা প্রাইম অংশটাই কি করে, ট্রলিটাকে সামনে আগায় নিয়ে যায়, আর বাকিটা কি করে, এর নিচে যে ওজনটা আছে এমজি, সেই ওজনটাকে প্রশমিত করে। আচ্ছা, তাহলে এই এফ কস থিটার ভ্যালু তোমার চাহিদা কি হবে, এফ কস থিটার ভ্যালুকে ম্যাক্সিমাম করা। এফ কস থিটা প্রাইম এই ভ্যালুটাকে তুমি কি করতে চাও, ম্যাক্সিমাম। তার মানে কি করতে হবে, এফ এই জিনিসটা তো কনস্ট্যান্ট, তাই না? তুমি তো সবসময় একই বল প্রয়োগ করতেছো। কস থিটার ভ্যালু কি করতে হবে, ম্যাক্সিমাম। থিটার ভ্যালু যদি মিনিমাম হয় তখনই কি হয়, কস থিটা প্রাইমের ভ্যালু হয় ম্যাক্সিমাম। বুঝতেছি? সেজন্য কি থিটার মান কি করতে হবে, মিনিমাম করতে হবে। আর থিটার মান কখন মিনিমাম হবে, যখন তোমার ট্রলির হাতল অনেক লম্বা হবে। সেম কনসেপ্ট লন রোলারের ক্ষেত্রে, সেম কনসেপ্ট মানুষের হাঁটার ক্ষেত্রে। এখন এটা পড়ায় দিছি, তোমাদের এক্সামে যদি লন রোলার আসে তখন তোমরা পারবা না বলতো? আবার যদি মানুষের হাঁটার কনসেপ্ট আসে তখন তোমরা পারবা না? বুঝতে পারছি সবাই? তারপর প্রশ্ন, লন রোলার ঠেলা অপেক্ষা টানা সহজ কেন? একটা লন রোলার আছে, ধরো এরকম, এটা ঠেলা অপেক্ষা টানা সহজ কেন? দুইটা জিনিস আলাদাভাবে ভাগ করি। যখন তুমি জিনিসটাকে ঠেলবা তখন তুমি বল প্রয়োগ করবা কিভাবে, এই বরাবর, তাই না? এক বল প্রয়োগ করবা। তো বলটাকে যখন তোমরা উপাংশে বিভাজন করবা, তুমি এই বরাবর বল প্রয়োগ করতেছো, উপাংশে যখন বিভাজন করবা এই বরাবর কি হবে, এটা যদি হয় থিটা কোণ তাহলে এই বরাবর হবে এফ কস থিটা, আর এই বরাবর হবে কি এফ সাইন থিটা। 2 নাম্বারটা দেখি, যখন তুমি লন রোলারকে টানবা তখন কি হবে, তুমি এই বরাবর টানতেছো, এখন যখন এটাকে উপাংশে বিভাজন করবা, এই কোণটা হচ্ছে থিটা, এই বরাবর যাবে কি এফ কস থিটা, আর এই বরাবর যাবে কি এফ সাইন থিটা। এবার দেখ, এই জায়গায় কি আছে, লন রোলারটা আছে, এই জায়গায় লন রোলারটা আছে। এবার যখন তুমি বস্তুটাকে ঠেলবা তখন বস্তুটার ওজন কত হবে, এটার মেইন ওজন নিচের দিকে একটা আছে না এমজি, বলতো? এটার মেইন এমজি একটা ওজনে পৃথিবী এটাকে টানতেছে, তো সেটা কি হবে এমজি প্লাস নিচের দিকে আরেকটা উপাংশ যোগ হইতেছে এফ সাইন থিটা। তুমি যে এফ বলটা প্রয়োগ করতেছো, এফ কস থিটার কারণে লন রোলারটা সামনে যাচ্ছে, আর এফ সাইন থিটার কারণে কি হচ্ছে, ওজনের উপর প্রভাব পড়তেছে। তো এটা টোটাল ওজন কি হবে, এফ এমজি প্লাস এফ সাইন থিটা। তার মানে কি সাধারণ যে ওজনটা ছিল ওজনটা থেকে এটা কি বেশি না, সাধারণ ওজনটা যদি হয় ডাব্লিউ, তাহলে এটা কি হবে ডাব্লিউ প্রাইম এটা থেকে বড় হবে। এটা বুঝতে পারছি? তারপর সেকেন্ডটা খেয়াল করি, এখন এটার ওজন কত হবে, ডাব্লিউ প্রাইম ইকুয়াল টু, এবার কি হবে, পৃথিবীটাকে এমজি বলে টানতেছে, ফাইন, প্লাস, এখন কি প্লাস হবে, নিচের দিকে টানতেছে কি এমজি বলে, আর এফ সাইন থিটা এটাকে উপরের দিকে যাচ্ছে, এফ বলটার যে উপাংশ এফ কস থিটার কারণে সামনে যাচ্ছে, এবং এফ সাইন থিটাটা কি করতেছে, এমজি কে প্রশমন করার চেষ্টা করতেছে, মানে কি এটা ভরটাকে কমানোর চেষ্টা করতেছে, এফ সাইন থিটা উপরের দিকে। তার মানে কি হবে মাইনাস এফ সাইন থিটা। বুঝতে পারছি? এমজি নিচের দিকে তাই প্লাস, আর এফ সাইন থিটা উপরের দিকে তাই মাইনাস। এবার কি হবে বলতো, ডাব্লিউ এর মান, ডাব্লিউ প্রাইমের যে মানটা সেটা কি হবে, ডাব্লিউ থেকে ছোট হবে, ছোট হলে কি হয়, ডাব্লিউ প্রাইমের মানটা ডাব্লিউ থেকে ছোট হবে, তাই না? বুঝতে পারছি সবাই? তো যখন তুমি লন রোলারকে ঠেলো তখন কি হয়, ওজনটা বাইরে যায়, তার মানে কি সেই জন্য তোমার টানাটা বা ঠেলাটা একটু কষ্ট। আর যখন তুমি লন রোলারকে টানো তখন কি হয়, আপাত দৃষ্টিতে ওজনটা কমা যায়, সেজন্য কি হয় তোমার লন রোলারটাকে টানা সহজ। বুঝতে পারছি সবাই, কনসেপ্ট ক্লিয়ার সবার? তারপর 3টি ভেক্টরের লব্ধি কখন শূন্য হয়,
যখন তারা একটি ত্রিভুজের 3 বাহু বরাবর একই ক্রমে ক্রিয়া করে। এটা যদি একটা ত্রিভুজ হয় এ বি সি, তাহলে প্রথম ভেক্টরটা হবে কি এ থেকে বি এর দিকে, সেকেন্ড ভেক্টরটা হবে বি থেকে সি এর দিকে, এবং তৃতীয় ভেক্টরটা হবে সি থেকে এ এর দিকে। তার মানে কি তিনটা ভেক্টর একই দিকে যাচ্ছে না, একই দিকে যাচ্ছে। তো এটা যখন হবে তখন হবে কি এ বি ভেক্টর, তুমি যখন ভেক্টরটা তিনটাকে যোগ করবা তখন হবে কি এ বি ভেক্টর প্লাস বিসি ভেক্টর প্লাস সি এ ভেক্টর ইকুয়াল টু 0। বুঝতে পারছি সবাই? বলো তো। তারপরের কোশ্চেন, নাল ভেক্টরের দিক ব্যাখ্যা করো। প্রথমেই লিখবা নাল ভেক্টরের দিক নেই। কেন নেই? কারণ নাল ভেক্টরের মান 0। যে ভেক্টরের মানই 0, যে ভেক্টরটার কোনো অস্তিত্বই নাই, ধরো এটা হচ্ছে কি একটা কার্তেশীয় স্থানাঙ্ক। এখন ধরো একটা ভেক্টর আছে যে ভেক্টরটার কোনো মানই নেই, তো এটা যদি মানই না থাকে তখন তুমি দিক দিয়ে কি করবা? দিক বের করতে পারবা? সেজন্য কি নাল ভেক্টরের দিক 0। নাল ভেক্টরকে ও দ্বারা প্রকাশ করা হয়। বুঝতে পারছি সবাই? এই 3টে স্টেপ লিখলে 2 দিবে। তারপরে প্রশ্ন, দুটি অসমান ভেক্টরের লব্ধি 0 হতে পারে না কেন? দুটি অসমান ভেক্টরের লব্ধি 0 হতে পারে না কেন? একদম সহজভাবে বুঝাই। ধরো একটা ভেক্টর আছে 4 আর একটা ভেক্টর আছে 3, দুটা ভেক্টরকে অসমান না? দুটা ভেক্টরের সর্বোচ্চ মান হবে সর্বোচ্চ মান। এই ভেক্টরটা যদি হয় পি, এই ভেক্টরটা যদি হয় কিউ, সর্বোচ্চ মান হবে পি প্লাস কিউ। পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর সর্বোচ্চ মান। তার মানে মানটা কত আসে? 3 যোগ 4 7। বুঝতে পারছি? তারপর সর্বনিম্ন মান, সর্বনিম্ন মান পি ভেক্টর মাইনাস কিউ ভেক্টর, তার মানে কত হবে? 1। তার মানে দুইটা ভেক্টরের যে মান আছে, যোগফলের যে মান আছে বা লব্ধির যে মান আছে, সেই মানের রেঞ্জই হচ্ছে কি 7 থেকে 1। 7 থেকে 1 এর মধ্যে। তো এটা কি কখনো 0 হতে পারবে? বলতো। 0 হতে পারবে না। কিন্তু দুটি অসমান ভেক্টরের লব্ধি কখনো 0 হতে কেন পারে না? একটি ভেক্টর ধরি পি, অন্য একটি ভেক্টর ধরি কিউ, এর সর্বোচ্চ মান কি পি প্লাস কিউ, সর্বনিম্ন মান পি মাইনাস কিউ। এটা রেঞ্জ কি 7 থেকে 1 এর মধ্যে। সেজন্য কি 0 হতে পারবে না। যদি দুইটা ভেক্টর সমান হইতো, ধরো একটা ভেক্টর 4 অন্য ভেক্টরটাও 4, তখন ভেক্টর দুইটাকে বিয়োগ করলে কি হইতো? ভেক্টর দুইটার মধ্যে 0 হইতো, ভেক্টর দুইটার লব্ধি 0 হইতো। তারপরে প্রশ্ন যাই আমরা, অবস্থান ভেক্টর একটি সীমাবদ্ধ ভেক্টর। প্রথমে জানতে হবে তোমার অবস্থান ভেক্টর কি এবং সীমাবদ্ধ ভেক্টর কি। প্রথমে আমরা জানবো সীমাবদ্ধ ভেক্টর। সীমাবদ্ধ ভেক্টর যে ভেক্টরের আদিবিন্দু নির্দিষ্ট, যে ভেক্টরের আদিবিন্দু নির্দিষ্ট সেটি কি সীমাবদ্ধ ভেক্টর। তার মানে কি একটা ভেক্টর আছে, এই ভেক্টরটার আদিবিন্দু সবসময় এই জায়গা থেকে শুরু হবে। ঠিক আছে, আদিবিন্দু সবসময় এই জায়গা থেকে শুরু হবে, এটা নির্দিষ্ট। তার মানে কি এটা সীমাবদ্ধ ভেক্টর। এবার হচ্ছে কি অবস্থান ভেক্টর। ধরো একটা কার্তেশীয় স্থানাঙ্ক আছে, এখন তুমি এই স্থানাঙ্কে একটা বিন্দু চিহ্নিত করলা, এটা এটা কি অবস্থান ভেক্টর না? অবস্থান ভেক্টর ধরো এই বরাবর গেছে হচ্ছে কত 5 আর এই বরাবর গেছে হচ্ছে 3, তাহলে কি হবে 5i প্লাস 3j। বুঝতে পারছি? তাহলে অবস্থান ভেক্টর কি হবে? এটা হচ্ছে কি
তুমি যে অবস্থান ভেক্টরটা বের করছো, এটা যে 5 ধরছো, এটা যে 3 ধরছো, এই বিন্দুর সাপেক্ষে ধরছো না? বলতো, এই বিন্দুর সাপেক্ষে ধরছো, তার মানে কি এই বিন্দুটা নির্দিষ্ট, এই ভেক্টরেরও আদি বিন্দু কি নির্দিষ্ট, তার মানে দুইটা ভেক্টরেরই আদি বিন্দু যেহেতু নির্দিষ্ট, তাই অবস্থান ভেক্টর একটি সীমাবদ্ধ ভেক্টর। কনসেপ্ট ক্লিয়ার সবার? তারপরে প্রশ্ন, ভেক্টর ডাইভারজেন্সের বৈশিষ্ট্য কি কি? বৈশিষ্ট্যগুলো আমি লিখে দিই। হ্যাঁ, এক নম্বর বৈশিষ্ট্য, ভেক্টর অপারেটর নাবলা আর একটা ভেক্টর যদি হয় ভি, এই দুইটা ভেক্টরের ডট গুণনই হচ্ছে ভেক্টরের ডাইভারজেন্স। এটার মান যদি হয় পজিটিভ, কি হবে? একটা ডাইভারজেন্সের মান যদি হয় পজিটিভ, তাহলে সেটা হবে, সেটা দ্বারা বোঝানো হয় আয়তন বৃদ্ধি অথবা ঘনত্ব হ্রাস। সেকেন্ড স্টেপ, নাবলা ভেক্টর ডট বি ভেক্টর মান যদি হয় মাইনাস বিই, তখন বোঝানো হয় আয়তন হ্রাস। এই জিনিসটা কিন্তু মনে রাখবা। হ্যাঁ, আয়তন হ্রাস এবং ঘনত্ব বৃদ্ধি। আর যদি হয় নাবলা ভেক্টর এবং বি ভেক্টরের মান 0, এতক্ষণ কি ছিল? পজিটিভ একটা ভ্যালু ছিল, এরপরে কি ছিল? নেগেটিভ একটা ভ্যালু, এবার কি হয়েছে? 0। তাহলে ভেক্টরটা হবে সলিনয়েডাল। সলিনয়েডাল। বুঝতে পারছি সবাই? এই তিনটে স্টেপ লিখলি না। তারপর আয়ত একক ভেক্টরের দিক নির্দিষ্ট হলো, একক ভেক্টরের দিক নির্দিষ্ট নয়। এখন তোমাকে আগে জানতে হবে আয়ত একক ভেক্টর কি এবং একক ভেক্টর কি। প্রথমে আমরা জানবো একক ভেক্টর। একক ভেক্টর বুঝো, যে কোনো একটা ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলে যে ভেক্টর পাওয়া যায় সেটাই হচ্ছে কি একক ভেক্টর। আমরা ধরি একটা ভেক্টর আছে 4i প্লাস 3j, তাহলে এই ভেক্টরটার একক ভেক্টর কি হবে বলতো? একক ভেক্টর হবে 4i প্লাস 3j ডিভাইডেড বাই রুট ওভার 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার। তার মানে কত আসে? 4/5i প্লাস 3/5j। বুঝতে পারছি? তাহলে একক ভেক্টরটা কি হইলো? অন্য আরেকটা ভেক্টর আসছে, এখন যদি এই ভেক্টরের দিক নির্ণয় করতে চাই, সেটার ভ্যালু কি হবে? 10 ইনভার্স 1 3/4। এটা তোমরা জানো। হ্যাঁ, 3/4। এখন যদি এইটার জায়গায় এটা না থাকা যদি আমি ধরো অন্য কিছু নাই না, সিম্পলি এটা একটু ঘুরে দেই, 3i প্লাস 4j, শুধু যদি এইটা করে দিই, তাহলে এটার দিকটা কি হবে? তখন এর দিকটা হবে থিটা ইকুয়াল টু 10 ইনভার্স 1 4/3। তার মানে কি কোন চেঞ্জ হয়ে গেল না? এটার দিক কি নির্দিষ্ট আছে? নাই, একক ভেক্টরের দিক নির্দিষ্ট নাই। এবার হচ্ছে আয়ত একক ভেক্টর। আয়ত একক আই জে কে ক্যাপ, আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ, এই ভেক্টর গুলাকে বলা হয় আয়ত একক ভেক্টর। তো এই ভেক্টর গুলোর দিক কিন্তু নির্দিষ্ট। আই ভেক্টরের দিক কত বলতো? এক্স অক্ষ বরাবর। এক্স অক্ষ বরাবর তো দিকটা কি আমরা জানি, এক্স অক্ষ বরাবর বা এক্স অক্ষের সাথে 0 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এটা কি যে ওয়াই অক্ষ বরাবর, এটা কি এক্স অক্ষ, এটা হচ্ছে কি ওয়াই অক্ষ। ওয়াই অক্ষ বরাবর বা ওয়াই অক্ষের সাথে 0 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এটা কি জেড অক্ষ বরাবর, কে কে ক্যাপ জেড অক্ষ বরাবর বা জেড অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। অথবা তুমি বলতে পারো আই ভেক্টরটা ওয়াই অক্ষ এবং জেড অক্ষের সাথে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে। কনসেপ্ট কি ক্লিয়ার সবাই? বাকি দুইটা ভেক্টরও সেম ভাবেই। তোমরা যদি এই কনসেপ্টটা বুঝতে পারো আর এক্সাম হলে যদি এটাই লিখতে পারো, তাহলে 2-2 পাবা। এগুলা মুখস্থ করার কোনো বিষয় নেই, এগুলো মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। বুঝতে পারছি? তারপরে কনসেপ্ট, সমান ভেক্টর সমান্তরাল ভেক্টর কিনা ব্যাখ্যা করো। দুইটা ভেক্টর কখন সমান হবে? আচ্ছা বলতো, এটার আগে দুইটা সংখ্যা কখন সমান হয়? 2 আর 2 সমান। দুইটা সংখ্যা কখন সমান হয়? যখন দুইটা সংখ্যা একই হয়। তো দুইটা ভেক্টর কখন সমান হবে? যখন দুইটা ভেক্টর একই হবে, তাদের মানও সেম হবে, তাদের দিকও সেম হবে, তাদের মধ্যকার কোণ হবে কত? আলফা ইকুয়াল টু 0 ডিগ্রি। এটার মান যদি হয় 5, এটার মান হবে কি 5।
এটা কি সমান ভেক্টর। আর সমান্তরাল ভেক্টর কি বলতো? সমান্তরাল ভেক্টরের শর্ত কি? সমান্তরাল ভেক্টরের শর্ত হচ্ছে এদের মধ্যকার কোণ হবে শুধু 0 ডিগ্রি, কিন্তু এদের মান যে কোনো কিছু হতে পারে। এটার মান হতে পারে 5, এটার মান হতে পারে 3। ঠিক আছে, মানে প্রধান সূত্র কি সমান্তরাল ভেক্টরের? এদের মধ্যকার কোণ হবে 0 ডিগ্রি। তো সমান্তরাল ভেক্টরের যে প্রধান শর্ত সেটাকে সমান ভেক্টর পালন করে? দেখি তো, অবশ্যই করে। যেহেতু এখানেও আলফার ভ্যালু 0 ডিগ্রি, তাই কি হবে বলতো? সমান ভেক্টর একটা সমান্তরাল ভেক্টর। তারপরে কোশ্চেন, আই ও জে এর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি এর চেয়ে কম হওয়া সম্ভব নয়। একটা যদি কার্টেসীয় স্থানাঙ্ক আঁকি, এই বরাবর কি হবে বলতো? আই। এক্স অক্ষ বরাবর কি হবে? আই, এবং ওয়াই অক্ষ বরাবর হবে জে। তাহলে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি। এটা কি কখনো কম বেশি হওয়া সম্ভব? এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের মধ্যে যে কোণটা, এটা কি কখনোই কম বেশি হওয়া সম্ভব? সম্ভব না কিন্তু। সেজন্য কি আই ক্যাপ ও জে ক্যাপের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি এর চেয়ে কম হওয়া সম্ভব নয়। একটা টিপ শেয়ার করি, হ্যাঁ, এইসব প্রশ্নে, অনুধাবনমূলক প্রশ্নে 2 পেতে সবসময় চিত্র আঁকবা, একটু চিত্র আকারে বোঝার চেষ্টা করবা। যেমন এটাকে যদি তুমি বাংলা কথায় লিখো যে আই ভেক্টর এক্স অক্ষ বরাবর ক্রিয়া করে, জে ভেক্টর ওয়াই অক্ষ বরাবর ক্রিয়া করে, সেজন্য এবং এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি, সেজন্য আই ক্যাপ এবং জে ক্যাপের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি এর চেয়ে কম হওয়া সম্ভব নয়। তুমি চাইলে এটা লিখতে পারো। তো এটার সাথে যদি তুমি চিত্রটা অ্যাড করো শুধু, তাহলে কি হবে? একদম সম্পূর্ণ 2 পাবা। কিন্তু তোমার যদি এরকম হয়, তুমি লিখছো, তোমার ভাষাটা একটু সুন্দর হয় নাই, অথবা লিখায় ধরো কিছু একটা ইনফরমেশন মিসিং হয়েছে, তখন তোমার কি হবে? এক এক দেওয়ার সম্ভাবনা থাকবে, 2 এর মধ্যে 1 দেওয়ার সম্ভাবনা থাকবে। তাই কি চেষ্টা করবা? সবসময় চিত্রটা দেওয়ার চেষ্টা করবা। তারপরে প্রশ্ন, দুটি ভেক্টরের ভেক্টর গুণন বিনিময় সূত্র মেনে চলে না, ব্যাখ্যা করো। খুবই সহজ। ডট গুণে যেমন এ ডট বি ইকুয়াল টু বি ডট এ লিখা যায়, কিন্তু ক্রস ভেক্টরে অথবা ভেক্টর গুণে এ ক্রস বি ভেক্টর ইকুয়াল টু বি ক্রস এ ভেক্টর লিখা যাবে না। কেন? কারণটা একটু বোঝার ট্রাই করো। ধরো এটা আছে এ ভেক্টর, এই বরাবর আছে বি ভেক্টর। এখন এই দুইটা ভেক্টরকে যখন আমরা ক্রস গুণন করব, এদের মধ্যবর্তী, এদের দিকটা কোনটা হবে? দিক ডান হাতি স্ক্রু নিয়ম, এ ভেক্টরের উপর 4 আঙ্গুল রাখার পর বি ভেক্টরের দিকে ঘুরাইলে, অথবা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরাইলে, এ ভেক্টরের উপর 4 আঙ্গুল রেখা এই বরাবর ঘুরাইলে দিক হবে বাহিরের দিকে, অথবা স্ক্রিন থেকে বাহিরের দিকে চলে আসবে, সেটা হবে কি? দিক। কিন্তু বি ক্রস এ ভেক্টরের দিক কোনটা হবে? এটা যদি হয় বি ভেক্টর এবং এটা যদি হয় এ ভেক্টর, তখন বি ভেক্টরের উপর আঙ্গুল রেখা এ ভেক্টরের দিকে ঘুরাবো, বুঝতেছি? অথবা তুমি যদি এ ভেক্টরের উপর আঙ্গুল রেখা, বা ধরো তুমি যদি সেম জিনিসটা আরেকবার আঁকো, সেম জিনিসটা যদি আরেকবার আঁকো, এটা যদি হয় এ ভেক্টর, এটা যদি হয় বি ভেক্টর, বি ক্রস এ কি? বি এর উপর হাত রেখা ডান হাতের 4টা আঙ্গুল তুমি বি এর উপর রাখবা, তারপর এটাকে কি করবা? এর দিকে ঘুরাবা, অন্য ভেক্টরটার দিকে ঘুরাবা, তখন দিক কোনটা হবে? ভিতরের দিকে চলে যাবে না? তার মানে দুইটা দিক কি সমান হইতেছে? দুইটা জিনিস সমান হইতেছে না, সেজন্য দুটি ভেক্টরের ভেক্টর গুণন বিনিময় সূত্র মেনে চলে না। দিক এর জন্য মেনে চলে না, বুঝতে পারছি? তারপরে প্রশ্ন, কে ক্রস কে ভেক্টর একটি না, কে ক্যাপ ক্রস কে ক্যাপ একটি নাল ভেক্টর। দেখি, কে ক্যাপ ক্রস কে ক্যাপ, কে ক্যাপের ভ্যালু কত? 1, ভ্যালুটা 1। তো যদি হয় এ ভেক্টর ডট বি ভেক্টর, তাহলে কি হবে? ক্রস বি ভেক্টর, তাহলে হবে কি? এ বি সাইন থিটা। তাহলে এখানে কি আছে? কে ক্যাপ ক্রস কে ক্যাপ, কে ক্যাপের ভ্যালু কত? 1, এই কে ক্যাপের ভ্যালু কত?
ইন্টু 1 ইন্টু সাইন, এদের মধ্যবর্তী কোণ কত, 0 ডিগ্রি না, ইকুয়াল টু 1 ইন্টু 1 ইন্টু সাইন 0 এর মান হচ্ছে কি 0, তার মানে আলটিমেট রেজাল্ট কত 0। তাই কে ক্রস কে ভেক্টর একটি নাল ভেক্টর। বুঝতে পারছি? তারপরে প্রশ্ন, লম্বাংশের সাহায্যে ভেক্টর রাশি যোজন ব্যাখ্যা করো। পড়ানো লাগবে এটা? এটা পড়াবো না আমি, এটা তোমরা আমাকে কমেন্টে বলবা। সুন্দর মতো লিখে প্রশ্নটা লিখবা, উত্তরটা লিখবা, তারপর এটা আমাকে কমেন্টে জানাবা। ঠিক আছে? পাখি উড়ার ক্ষেত্রে ভেক্টর যোজন নীতি ব্যাখ্যা করো। পাখি উড়ার ক্ষেত্রে ভেক্টরের যোজন নীতি ব্যাখ্যা করো। কনসেপ্টটা বুঝো। এটা একটা পাখি, পাখিটা যখন উড়বে পাখিটা কি করবে, ডানা দিয়ে পিছনের দিকে হাওয়া দিবে, তাই না? ডানা দিয়ে পিছনের দিকে হাওয়া দিবে মানে কি, এই পাখা দিয়ে হাওয়া দিবে এদিকে, এই পাখা দিয়ে হাওয়া দিবে এদিকে। তো বাতাসের দিকে যে যখন এটা চাপ দিবে অথবা বাতাসের উপর একটা বল প্রয়োগ করবে, বাতাসও কি করবে, এটার উপর একটা প্রতিক্রিয়া বল প্রয়োগ করবে। এই বরাবর, এই বরাবর একটা প্রতিক্রিয়া বল, এই বরাবর একটা প্রতিক্রিয়া বল। এই প্রতিক্রিয়া বলগুলোকে যদি আমি একসাথে করি, এই ভেক্টরটাকে লিখলাম এই পাশে আর এই ভেক্টরটাকে ধইরা এটার সাথে মিলাই দিলাম। তারপর যদি আমি সামান্তরিক আঁকি তাহলে এটা লব্ধি কোণ বরাবর হবে বলতো, লম্বা বরাবর না? এই বরাবরই কি হয়, পাখিটা উঠতেছে আসলে। তাই পাখি ওড়ার ক্ষেত্রে ভেক্টরের যোজনের সামান্তরিক সূত্র মেনে চলে। ঠিক আছে? তো তারপর তোমরা কি লিখবা, প্রথমে এটা লিখবা, তারপর চিত্রের সাহায্যে দেখাবা, তারপর কি করবা, বলবা বাংলায় বলবা যে যখন পাখা দ্বারা বাতাস বল প্রয়োগ করে, বাতাসের উপর বল প্রয়োগ করে, বাতাসটাও কি করে, পাখিটার উপর প্রতিক্রিয়া বল প্রয়োগ করে, তখন কি হয়, প্রতিক্রিয়া বল, দুই পাশে দুইটা প্রতিক্রিয়া বল হয়, প্রতিক্রিয়া বলের লব্ধিটাই কি হয়, সামান্তরিক সূত্রের সাহায্যে নির্ণয় করা যায়। সেজন্য পাখি ওড়ার ক্ষেত্রে ভেক্টরের যোজন নীতি পালিত হয়। কনসেপ্ট ক্লিয়ার সবার? তারপরে প্রশ্ন করি, বায়ু প্রবাহ না থাকলেও একজন সাইকেল আরোহী বাতাসের ঝাপটা অনুভব করে কেন? বলতো কেন মূলত? লিখছি মূলত আপেক্ষিক বেগ এর কারণে। তোমরা বলো তো, তোমরা যখন ট্রেনে চলো বা অথবা বাসে চলো তখন কি দেখো, বাসটা যখন চলতে থাকে, ধরো একটা বাস আছে, বাসটা যখন চলতে থাকে তখন রাস্তায় দাঁড়ায় থাকা একটা গাছ, রাস্তায় থাকা একটা গাছ কি হয়, তুমি দেখো কি পিছনের দিকে যাইতে থাকে না? বলতো এটা মূলত কেন হয়? আপেক্ষিক বেগের কারণে। তুমি সামনে যাইতেছো তাই তোমার কি মনে হইতেছে, তুমি স্থির এবং গাছটা পিছনের দিকে যাইতেছে। ঠিক সেম ভাবে যখন একটা সাইকেল আরোহী সামনের দিকে যায়, বাতাসগুলা কি থাকে, বাতাসগুলা স্থির থাকে, কিন্তু সে যখন সামনের দিকে যায় তখন তার কি মনে হয়, বাতাসগুলা পিছনের দিকে চলে যাইতেছে। সেজন্য কি হয়, সে একটা বাতাসের ঝাপটা অনুভব করে। এই কথাটাই বাংলায় লিখবা তোমরা। কনসেপ্ট ক্লিয়ার সবার? তারপরে প্রশ্ন, সকল সমরেখা ভেক্টর সমান ভেক্টর নয় কেন? সমরেখ ভেক্টর কোনটা? প্রথম বলি সমান ভেক্টর কোনটা, পড়াইছি আমি। দুটা ভেক্টর যখন সমান হবে, যে যখন এদের মধ্যকার কোণ হবে 0 ডিগ্রি এবং মান হবে কি সেম। অন্যদিকে সমরেখ ভেক্টর কি, যখন দুইটা ভেক্টরের মধ্যকার কোণ হবে 0 ডিগ্রি কিন্তু মান সেম হবে না, একটার মান যদি 5 হয় অন্যটার মান 2, সেম হইতেও পারে নাও হইতে পারে। সেজন্য কি সকল সমান ভেক্টর একটা সমরেখ ভেক্টর, কিন্তু সকল সমরেখ ভেক্টর সবসময় সমান ভেক্টর হবে না। এটাই কি কনসেপ্টটা, বুঝতে পারছি সবাই? এটা হচ্ছে সমান, এটা হচ্ছে সমরেখ, এটাই তোমরা বাংলায় লিখবে। তারপর লাস্ট কোশ্চেন, আমাদের পায়ে হাঁটা কিভাবে ভেক্টর বিভাজনের মাধ্যমে নির্ণয় করা যায়? কি
কিভাবে বলতো? ধরো এটা রাস্তা আছে, এটা হচ্ছে তুমি, এটা তোমার এক পা, এটা তোমার অন্য পা। একটু বুঝানো, হ্যাঁ, আমার চিত্র খারাপ। তো তুমি যখন অন্য পা দিয়ে, প্রথম পা নিয়ে আমার ইন্টারেস্ট নেই, অন্য পা দিয়ে তুমি যখন হাঁটতে যাও, তখন রাস্তার উপর একটা তির্যক ভাবে বল প্রয়োগ করো না? বলতো, রাস্তার উপর এইভাবে একটা বল প্রয়োগ করতেছো না তুমি, এভাবে? তো রাস্তাও কি করতেছে, তোমার উপর একটা প্রতিক্রিয়া বল দিতেছে না? এই বরাবর, বুঝো, তুমি এই বরাবর ক্রিয়া করতেছো, তো রাস্তাও তোমার উপর কি করতেছে, এই বরাবর প্রতিক্রিয়া করতেছে। তো এই প্রতিক্রিয়া বলটাকে যদি আমরা এখন উপাংশে বিভাজন করি, তুমি যদি থিটা কোণে বল প্রয়োগ করো, উপাংশে বিভাজন করি, এই বরাবর কি হবে, ধরি এফ বল প্রয়োগ করতেছে, এই বরাবর কি হবে, এফ কস থিটা, আর এই বরাবর এফ সাইন থিটা। এফ কস থিটার কারণে কি হয়, আমরা সামনে যাই, এবং এফ সাইন থিটার কারণে কি হয়, আমাদের নিচে যে একটা ওজন আছে আমাদের এমজি, পৃথিবীকে আমাদেরকে যে পৃথিবী যে আমাদেরকে এমজি ওজনের টানে, সেই ওজনটাকে প্রশমিত করার চেষ্টা করে, তখন ওজনটা কি হয়, ডাব্লিউ ইকুয়াল টু এমজি মাইনাস এফ সাইন থিটা, ওজনটাকে একটু প্রশমিত করার চেষ্টা করে, ওজন প্রশমন করে। ভেক্টর চ্যাপ্টারে এই কয়েকটাই ছিল। তো এই সিকিউ, এই অনুধাবনমূলক প্রশ্নগুলো যদি তোমরা পড়তে পারো, কনসেপ্ট গুলো যদি ক্লিয়ার রাখো, এগুলো তোমাদের সিকিউতেও অনেক হেল্প করবে, প্লাস অনুধাবনে তো অবশ্যই হেল্প করবে, আর এখান থেকে অবশ্যই কমন আসবে, ঠিক আছে? একদম হুবহু কমন না আসলেও কনসেপ্ট গুলো কমন আসবে। তো তোমরা কনসেপ্ট গুলো বুঝার ট্রাই করো, তাহলে দেখবে এক্সামে লিখতে পারতেছো। বুঝতে পারছি সবাই? তো সবার সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে। আজকের জন্য আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।